হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের ভৌত বিজ্ঞানের যে সিরিজ চলছিল, মূলত সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির রেগুলার রাত 8টা থেকে। তো তাতে আজকে কেমিস্ট্রির ধাতব যৌগ নিয়ে আলোচনা করব। যেমন পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু, পৃথিবীর ভূত্বকের মধ্যে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, কোন ধাতু সহজেই ছুরি দিয়ে কাটা যায়। তো এই ধরনের বাছাই করা 20টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা জানো রেগুলার থিওরি এবং এমসিকিউ সহকারে তোমাদের এই সিরিজগুলি চলছে রাত 8টা থেকে বাইলিঙ্গুয়াল। আপকামিং রেলওয়ে ছাড়াও পিএসসি, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এই ধরনের ভিডিওগুলো ইম্পর্টেন্ট হচ্ছে। ওকে, তো চলে আসো আমাদের ক্লাস রুটিনে। আমাদের রোজ সকাল 7টা থেকে জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও পাওয়া যাচ্ছে। ইংলিশের ভিডিওগুলো তোমরা পাচ্ছ সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, রেলওয়ে স্পেশাল এটা, এবং ম্যাথ জিআই লাইভ সিরিজ এটা পাওয়া যাচ্ছে হচ্ছে রাত 10টা থেকে। সমস্তটাই বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে থাকছে। ওকে, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন দেখে নাও। 1 নাম্বার কোয়েশ্চেন বলা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের পৃষ্ঠে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি পুরু অক্সাইড স্তর তৈরি করার প্রক্রিয়াকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য কি বলা হয়? এটাকে কি বলা হয়? অ্যালুমিনিয়ামের পৃষ্ঠে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ লাগানো হয় বেসিক্যালি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যানোডাইজিং বলা হয়। দেখো, অ্যালুমিনিয়ামের পৃষ্ঠে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি পুরু অক্সাইড স্তর তৈরি করার প্রক্রিয়া করা হয় যাতে এটিকে ক্ষয় থেকে রক্ষা করা হয়। এটাকে বলা হয় কি? অ্যানোডাইজিং। ঠিক আছে, যখন গ্যালভানাইজেশনের মধ্যে রয়েছে, যেমনটা গ্যালভানাইজেশনের মধ্যে লোহার উপর জিঙ্কেল পড়ে। তো দুটো জিনিস একবার আমরা জেনে নেব। এক হচ্ছে অ্যানোডাইজিং বিষয়টা কি হলো? তাহলে অ্যানোডাইজিং বিষয়টা হলো অ্যালুমিনিয়ামের ওপর, অ্যালুমিনিয়ামের কোনো জিনিসের ওপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ। আর গ্যালভানাইজেশন, ঠিক আছে, গ্যালভানাইজেশন, এই প্রশ্নটাও খুব আসে। গ্যালভানাইজেশনটা কি? গ্যালভানাইজেশন হলো লোহার কোনো জিনিসের ওপর যাতে জং না ধরে বা মরচে না ধরে, তার জন্য একটা জিঙ্কের বা জিঙ্কের একটা প্রলেপ লাগানো হয়, সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। বোঝা গেল? তো চলে আসো 2 নাম্বার কোয়েশ্চেন। বলেছে নিচের কোনটি ক্ষারীয় দ্রবণ নয়? দেখো, এনটিপিসি 2021-এ আসা কোনটি ক্ষারীয় দ্রবণ নয় বলেছে। নয়ের প্রশ্নগুলোর দিকে মাথায় রাখতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কোনো ক্ষারীয় দ্রবণ নয়। ঠিক আছে, কোনো ক্ষারীয় দ্রবণ নয়। তো দেখো, অপশন নাম্বার ডি তে আছে কি? বলেছে একটি দ্রবণ যেখানে হাইড্রোজেন যে আয়নগুলো আছে উচ্চ ঘনত্বে রয়েছে, তা আম্লীয় এবং কম পিএইচ মানে। ঠিক আছে, 7 থেকে 14-র মধ্যে রয়েছে, এটিকে একটি পিএইচ আম্লীয় বা ক্ষারীয় দ্রবণ বলা হয়। সাধারণ মৌলিক দ্রবণগুলি উদাহরণগুলির সঙ্গে রয়েছে জলে দ্রবীভূত সাবান বা ডিটারজেন্ট বা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রকৃতিতে কি অ্যামফোটেরিক, অর্থাৎ বাকিগুলো যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি? এগুলো সমস্তটা কিন্তু ক্ষারীয় দ্রবণ। বিশেষ করে এটা কিন্তু কোনো ক্ষারীয় দ্রবণ নয়। 3 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোন ধাতু ঠান্ডা বা গরম পানির সঙ্গে, মানে ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম নাকি অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না। সোডিয়াম নিয়ে এর আগের ভিডিওয়ে অনেকটা আমি বলেছি, সোডিয়াম খালি বাতাসে রাখা যায় না, এটাকে কেরোসিন তেলের চুবিয়ে রাখা হয়। সোডিয়াম, পটাশিয়াম সবগুলোকেই তাই, কারণ না হলে বায়ুর যে আর্দ্র বায়ুর সঙ্গে বিক্রিয়া করে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যেত। সেই কারণে সোডিয়াম নিয়ে অনেকটাই জিনিসপত্র বলা আছে, আগের ভিডিওতে তোমরা দেখে নিতে। আর সমস্ত ভিডিওগুলো কিন্তু প্লেলিস্ট ফরম্যাটে বানানো রয়েছে, কেমিস্ট্রির আলাদা, ফিজিক্সের আলাদা, বায়োলজির আলাদা। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম কিন্তু ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না। অ্যালুমিনিয়ামের প্রচুর বাসনপত্রও পাওয়া যায় যেগুলোতে আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে থাকি। ঠিক আছে, অ্যালুমিনিয়াম বায়ুর উপস্থিতিতে অ্যালুমিনিয়াম অক্সাইড বা Al2O3 একটি প্রতিরক্ষামূলক পৃষ্ঠ তৈরি করে, এই কারণে অ্যালুমিনিয়াম জলের সঙ্গে কখনোই বিক্রিয়া করে না। বেরিলিয়াম ব্যতীত সমস্ত ক্ষারীয় মাটির ধাতু, মানে ক্ষারীয় মৃত্তিকা মৌলের কথা বলা হয়েছে, জলের সাথে কিন্তু বিক্রিয়া করে ধাতব হাইড্রোজেন উৎপন্ন করে ফেলে। এই দুটো এক্সেপশনাল।
4 নম্বর কোশ্চেন দেখো, বলেছে আরআরবি জেইতে আসা, দেখো পৃথিবীর ভূত্বকের মধ্যে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা নাকি সোডিয়াম? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় ভূত্বকের মধ্যে। ঠিক আছে, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি মানে বেশি পাওয়া যায় এমন মৌল হচ্ছে, এমন ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, যার সংকেত Al। 5 নম্বর কোশ্চেনে দেখো, বলেছে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া ধাতু, পৃথিবীতে, ওটা ছিল ভূপৃষ্ঠে, আর এটা হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া ধাতু, এটাও কিন্তু অ্যালুমিনিয়াম। ঠিক আছে, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম, যার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক 13। প্রধান আকরিক হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, কোরান্ডাম, ফেলসপার। ঠিক আছে, এর নিষ্কাশন আকরিক করা হয় যাকে বক্সাইট থেকে মূলত এই তোমার হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। তাহলে এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, আকরিক কি? আকরিক কি জিনিস, আর একটা হচ্ছে খনিজ কি জিনিস, এই দুটোকে একটুখানি বলে দিতে হবে। তো খনিজ হচ্ছে মাটির তলা থেকে যে জিনিস উত্তোলন করা হয় সেটাকে বলা হয় খনিজ। আকরিক হচ্ছে যে জিনিসটা তোলা হচ্ছে তার মধ্যে যে জিনিসগুলো থেকে ধাতু নিষ্কাশন করা যায় খুব সুলভে, সেইগুলোকে বলা হয় আকরিক। মানে আকরিক থেকেই মূলত ধাতুগুলো পাওয়া যায়। এমন তো না মাটির তলে লোহা হয়ে পড়ে রয়েছে বা মাটির তলে অ্যালুমিনিয়াম হয়ে পড়ে রয়েছে, এরকম হবে না। তো সেটা মিশ্রিত আকারে থাকে। তাহলে যে জিনিস থেকে খুব সহজেই সেই ধাতুটা নিষ্কাশন করা যাবে সেই জিনিসগুলোকে বলা হবে আকরিক। যেমন হচ্ছে গিয়ে তোমার এই অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় কোথা থেকে? অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় বক্সাইট, ঠিক আছে, ফেলসপার, এইগুলো। তাহলে এইগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। 6 নম্বর কোশ্চেনে চলে আসো। 6 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলেছে, নিচের কোন ধাতু কার্বন হ্রাস প্রক্রিয়া দ্বারা নিষ্কাশন করা যাবে না? কার্বন হ্রাস প্রক্রিয়া দ্বারা নিষ্কাশন করা যায় না। জিঙ্ক, Hg অর্থাৎ পারদ, পিবি, লেড, আর হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো এইখানে আমাদের কি হয়ে যাচ্ছে বলো? এটা হচ্ছে মার্কারি। ঠিক আছে, এটা হচ্ছে মার্কারি। আচ্ছা, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা যাবে না। তড়িৎ বিশ্লেষণের ফলে এটা Al2O3 থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। নিচের কোন পদার্থ চকচকে দেখায়? কোন পদার্থটি চকচকে দেখায়? সালফার, অ্যালুমিনিয়াম, কার্বন নাকি কয়লা? তো সঠিক উত্তর হয়েছে আমাদের অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধাতুগুলোকে চকচক করতে দেখা যায়, তাই না? 8 নম্বর কোশ্চেনে চলে আসে, বলেছে যৌগটির নাম কি যার সূত্র হচ্ছে এটা, Al2SO4 হোল থ্রাইস। এটা এর নাম কি? অ্যালুমিনিয়াম সালফাইড, অ্যালুমিনিয়াম সালফার অক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফাইড। সঠিক উত্তর অ্যালুমিনিয়াম সালফেট। ঠিক আছে, এটি একটি অজৈব যৌগ, Al2SO4 হোল থ্রাইস ডট 24H2, মানে এই যৌগের সঙ্গে একসঙ্গে 24 অণু জল মিশে থাকে। অ্যালুমিনিয়াম সালফেট, যা কাপড়ের মুদ্রণ এবং রং করার জন্য একটি পেইন্ট বন্ড হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, কাপড় রং করার কাজে এটা ব্যবহার করা হয়। 9 নম্বর কোশ্চেনে চলে আসে, বলেছে নিচের কোন ধাতুটি বাম্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে? সঠিক উত্তর হয়েছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম একটা জায়গা থেকে, ঠিক আছে, একটা জায়গা থেকে আগের বার আমি তুলে নিয়েছি এই কোশ্চেনগুলো আরআরবির গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি 2022-এর ম্যাক্সিমামটা প্রশ্ন। তো বিভিন্ন শিফটে তাকে ঘুরিয়ে ফিরে একটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় রিপিট করে। ওকে, চলো 10 নম্বর কোশ্চেন বলে দিয়েছে যে নিচের কোন ধাতু সহজে ছুরি দিয়ে কাটা যায় না? তো সোডিয়াম, আগের দিন আমি বলেছিলাম সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে কেরোসিন তেলে সংরক্ষণ করা হয় এবং এগুলো সহজেই ছুরি দিয়ে কাটা যায়। তো এর মধ্যে অ্যালুমিনিয়ামই দেখতে পাওয়া যাচ্ছে যেটাকে ছুরি দিয়ে কাটা যায় না। তো এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অ্যালুমিনিয়ামকে ছুরি দিয়ে কাটা যায় না। ধাতু যথেষ্টই শক্ত। ঠিক আছে, এর ঘনত্ব হচ্ছে 0.534 গ্রাম পার সিসি। 11 নম্বর দেখো, রূপো। ঠিক আছে, রূপো কোন পদার্থের সাথে বিক্রিয়া করে কালো হয়ে যায়? রূপোর মানে বিভিন্ন গয়নাগুলো দেখতে পাচ্ছ, তুমি দেখতে পারবে অনেকদিন রাখলে বায়ুতে কালো হয়ে যায়, কালো কালো ভাব হয়ে যায়। এটার কারণ কি? দস্তা, ম্যাগনেসিয়াম, কার্বন নাকি সালফার? সঠিক উত্তর হয়েছে এটা সালফার। বাতাসের সালফারের সঙ্গে বিক্রিয়া করতে করতে আস্তে আস্তে কালো হয়ে যায় এবং এটার উপরে H2S সালফার ডাই অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায় যেটা কালো রঙের দেখতে লাগে। 12 নম্বর কোশ্চেনে চলে আসে, বলেছে নিচের কোন ধাতু উচ্চ তাপমাত্রাতেও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না? অ্যালুমিনিয়াম, রূপো, সীসা, দস্তা। সঠিক উত্তর হয়েছে রূপো। রূপো কিন্তু অক্সিজেনের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। রৌপ্য অর্থাৎ Ag, সোনা অর্থাৎ Au, অরিয়াম, প্ল্যাটিনাম, পিটি, এরা সকলেই কিন্তু অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করে না।
13 নম্বর কোশ্চেন চলে আসা, বলছে এজি প্লাস এবং সিএল মাইনাস একত্রিত হলে যৌগটি কি? সিলভার ক্লোরেট, আর্গান ক্লোরেট, সিলভার ক্লোরাইড, আর্গান ক্লোরাইড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? এটা হয়েছে এজি প্লাস প্লাস সিএল মাইনাস, সেখান থেকে এজি সিএল হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সিলভার ক্লোরাইড। এজি বলতে হচ্ছে কি এখানে কিন্তু সিলভার বলেছে, সিলভার ক্লোরাইড দিচ্ছে। 14 নম্বর কোশ্চেন দেখো আরআরবি গ্রুপ ডি তে আসে 2018। সাদা এবং কালো ফটোগ্রাফিতে, আগেকার দিনে যে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি হতো, নিচের কোন ধাতু ব্যবহার করা হয় এখানে? এজি, সিইউ, এইউ নাকি এএল? সঠিক উত্তর হয়েছে এটা এজি বা রূপো ব্যবহার করা হয়। ঠিক আছে, এটি একটি নমনীয় ধাতু, এটি তাপ এবং বিদ্যুতের কি পরিবাহী। সিলভার ব্রোমাইড বা এজিবিআর ফটোগ্রাফি প্লেটে ব্যবহার করা হয় কারণ তারা দ্রবণীয়, যা ফিল্মটিকে স্বচ্ছ করে তোলে। ড্যাশ প্রকৃতিতে মুক্ত উপাদান হিসেবে পাওয়া যায়, এজি, এনএল, সিএ নাকি এএল মানে অ্যালুমিনিয়াম। তো এটা হয়ে যাচ্ছে এজি। ঠিক আছে, আর রূপ, এটা প্রকৃতিতে মুক্ত অবস্থায়, মুক্ত এবং সম্মিলিত উভয় অবস্থাতেই পাওয়া যায়। মিলিত অবস্থায় এটি প্রায়শই সালফাইড এবং ক্লোরাইড যৌগ হিসাবে পাওয়া যায়। এর আকরিক হলো Ag2S, আর্জেন্টাইট। ওকে, তো এনটিপিসি 2016 আসার পরের কোশ্চেনটা দেখে নাও। 16 নম্বর কোশ্চেন আমাদের বলেছে নিচের কোন ধাতু ফটো ফিল্মে ব্যবহৃত হয়? নিচের কোন ধাতু? ম্যাগনেসিয়াম, রূপো, পারদ নাকি প্ল্যাটিনাম? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি? এটা রূপ। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের রূপো হচ্ছে ফটো ফিল্মে ব্যবহার করা হয়। ওকে, 17 নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি নোবেল ধাতু? লোহা, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম নাকি লোহা, রূপা, ব্রোঞ্জ নাকি অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রূপো হচ্ছে একটি নোবেল ধাতু। এটি একটি নোবেল ধাতু। রসায়নে নোবেল ধাতু হলো সেই সমস্ত ধাতু যা আর্দ্র বাতাসের সংস্পর্শে থাকা সত্ত্বেও কম ক্ষয় এবং জারণ থাকে। প্রধান নোবেল ধাতু হচ্ছে রূপো, সোনা, প্ল্যাটিনাম, রেডিয়াম, প্যালাডিয়াম। এগুলো সহজে ওই জন্য ক্ষয় হয় না। ওকে, 18 নম্বর কোশ্চেন দেখো সিলভার ক্লোরাইড সূর্যের আলোতে রাখলে তা বাদামি হয়ে যায়, তার কারণ? সিলভার আয়ন, সিলভার অক্সাইড, রূপো ধাতু থাকে সেই কারণে, আর সিলভার হচ্ছে অক্সালেট। সঠিক উত্তর হয়েছে রূপো ধাতু থাকে সেই কারণে। রূপো ধাতু থাকলে কি হয় দেখো, যখন সিলভার ক্লোরাইড রোদের আলোতে রাখছো তুমি, তখন ফটোলাইটিক পচন বা ফটোলাইটিক ক্রিয়া, এই ক্রিয়া ঘটে যা সিলভার ক্লোরাইড, সিলভার মেটাল এবং ক্লোরিনে ভেঙে যায়। ঠিক আছে, AgCl কে ভেঙে দেয় হচ্ছে Ag, আর হচ্ছে গিয়ে Cl, এই দুটো আয়নে ভেঙে দেয়, এর কারণে এটা রং বাদামি হয়ে যায়। 19 নম্বর কোশ্চেন দেখো বলেছে নিচের কোন ধাতুটি বৈদ্যুতের সর্বোত্তম পরিবাহী, মানে বিদ্যুতের সব থেকে বেশি পরিবহন করে? তামা, টাংস্টেন, অ্যালুমিনিয়াম নাকি রূপো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রূপো। এই চারটে যে নাম দেওয়া আছে তার মধ্যে রূপো। আগেকার দিনে যারা আগেকার দিনে রেলে কাজ করতো, তাদের বাড়িতে অনেকের ক্ষেত্রে এখনো গেলে অনেক ক্ষেত্রে রূপোর তার পাওয়া যায়। আগেকার দিনে কি হতো, এই যে লাইনের যে তারগুলো, রেলের যে তারগুলো, সেগুলো কি হয়ে যাচ্ছে রূপোর করা হতো, তখন রূপোর দাম অনেক কম ছিল। পরবর্তীতে রূপোর দাম বেড়ে যাওয়া, এগুলো সব চুরি হতে লাগে, খুব চুরি হতো, এগুলো তার কেটে কেটে নিয়ে চলে যেত। এর ফলে কি হয়ে যাচ্ছে, এই তারগুলোকে পাল্টে দেওয়া হয় এবং পরবর্তীতে কি চলে আসে, হচ্ছে তামার তার। বর্তমানে অনেক ক্ষেত্রে তামার দামও বেড়ে গেছে বলে এটা পাল্টে অ্যালুমিনিয়ামের তার করে দেওয়া হয়। ঠিক আছে, সিলভার Ag, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 47, এটা উজ্জ্বল সাদা ধাতু, অত্যন্ত নমনীয় এবং বৈদ্যুতের খুব সুপরিবাহী। ঠিক আছে, কম প্রতিক্রিয়াশীল হওয়ায় এটি বিনামূল্যে এবং একত্রিত উভয়, বিনামূল্যে না, এখানে কথাটা ভুল লেখা আছে, বিনামূল্যে না, এটা হচ্ছে তোমার প্রকৃতিতে আলাদাভাবে। ঠিক আছে, প্রকৃতিতে আলাদাভাবে মানে রূপ হিসাবেই পাওয়া যেতে পারে বা একত্রিত ভাবেও পাওয়া যায়, যার গলনাঙ্ক 361 ডিগ্রি সেলসিয়াস। আজকে শেষ কোশ্চেনে চলে আসো, বলেছে যখন সিলভার ব্রোমাইড সূর্যের আলোতে রাখা হয় তখন কি হয়? সিলভার ব্রোমাইড সূর্যের আলোতে রাখা হলে ব্রোমিন গ্যাস নির্গত হয়। সিলভার ব্রোমাইড AgBr। ঠিক আছে, সিলভার ব্রোমাইড সূর্যের আলোতে রাখলে ব্রোমিন গ্যাস তৈরি করে। ব্রোমিন একটি হচ্ছে তরল অধাতু। হ্যাঁ, এটা কিন্তু VBR। ব্রোমিন এক ধরনের তরল অধাতু। একটি তরল অধাতু হলো বলে অনেক সময় প্রশ্ন আসে। এটি হ্যালোজেন গ্রুপের সদস্য, এর পারমাণবিক সংখ্যা 35 এবং ভর সংখ্যা 79.9। ব্রোমিন ঘরের তাপমাত্রায় গাঢ় লাল বাদামি তরল হিসাবে পাওয়া যায়। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিওর কোশ্চেন অ্যান্সার ছিল।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব যারা করোনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। সমস্ত গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও এবং লাইভ ক্লাস তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং সম্পূর্ণটাই তোমাদের প্রিপারেশনের কাজে লাগবে বা প্র্যাকটিস সেট হিসাবে তোমাদের কাজে লাগবে। যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো আমরা ওখানে প্রোভাইড করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ।